India is the mother of democracy. अरे तो लेडीज को इसका मतलब थोड़ी नहीं मारोगे यूनिफॉर्म के अपनी धौंस से मार रहे हो क्या? দিল্লিতে আসলে হচ্ছেটা কি? মোদির পতন কি বাংলাদেশের মতো আসন্ন? আপনি যদি আজ দিল্লির দিকে তাকান তাহলে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবেন। এই শহরটা এখন আর শুধু ভারতের রাজধানী নয়, এটা এখন একটা প্রশ্নবোধক চিহ্ন। যন্তর মন্তরের ছবি বা ভিডিওগুলো যারাই দেখেছেন তারা জানেন সেখানে যা ঘটছে সেটা কোনো সাধারণ প্রতিবাদ ছিল না। ছাত্ররা যখন শুধু একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, তাদের জবাবে যা এসেছে তা হলো ব্যারিকেড, বন্ধ মেট্রো, লাঠিচার্জ আর টিয়ার গ্যাস। এই দৃশ্যটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে, দিল্লিতে আসলে কি হচ্ছে, আর এখান থেকে কি সত্যি বাংলাদেশের মতো একটা পরিবর্তন আসতে পারে? এই প্রশ্নটা হালকাভাবে নেয়ার মতো না, কারণ পৃথিবীর ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে বড় বড় ক্ষমতার পতন কখনো আকস্মিকভাবে হয় না। সেটা শুরু হয় ঠিক এইরকম একটা ছোট্ট ঘটনা দিয়ে, যেখানে একটা রাষ্ট্র তার নিজের ছাত্রদের কথা শুনতে অস্বীকার করে, আর সেই ছাত্ররা প্রথমবারের মতো বুঝে ফেলে তাদের প্রশ্নের জবাব যুক্তি দিয়ে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে শক্তি দিয়ে। আজ দিল্লিতে যেটা হচ্ছে সেটা একটা মাত্র ঘটনা না, এটা একটা ধারা। বেকারত্ব রেকর্ড উচ্চতায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁস, নিট থেকে ইউজিসি নিট পর্যন্ত একের পর এক পরীক্ষা বাতিল, নিয়োগ আটকে আছে বছরের পর বছর, আর তার উপরে ক্রমাগত বাড়ছে দ্রব্যমূল্য। এই সবকিছু মিলিয়ে ভারতের তরুণ প্রজন্মের ভেতরে একটা চাপ তৈরি হয়েছে, যেটা এতদিন চাপা ছিল। যন্তর মন্তর সেই চাপা আগুনটাকে বাইরে বের করে এনেছে মাত্র। আপনি খেয়াল করে দেখবেন ধ্রুবরাটির মতো ক্রিয়েটররা যখন এই ঘটনাগুলো সামনে আনছেন, তখন সরকার সেগুলো নিয়ে আলোচনা করার বদলে সেই ক্রিয়েটরদেরকেই টার্গেট করছে। এখন আসল প্রশ্নে আসি, বাংলাদেশে যা হয়েছে সেটা কি ভারতে হতে পারে? এই তুলনাটা এখন অনেকেই টানছেন, কিন্তু বিষয়টা এত সহজ না। চলুন একটু গভীরে যাই। বাংলাদেশে জুলাই আগস্ট 2024-এ যেটা হয়েছিল তার পেছনে ছিল একটা নির্দিষ্ট ট্রিগার, কোটা সংস্কার আন্দোলন। কিন্তু সেই আন্দোলন কেন এত বড় হলো? কারণ তার পেছনে জমেছিল 15 বছরের ক্ষোভ, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, বিরোধী দলের উপর দমন-পীড়ন, গুম, দুর্নীতি, আর সবচেয়ে বড় কথা ছাত্রদের উপর সরাসরি গুলি চালানো। যখন আবু সাইদ বুক পেতে দাঁড়ালেন তখন পুরো দেশ বুঝে গেল এখন আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই। ভারতে কিছু জিনিস মিলে যায়, এখানেও ছাত্ররা রাস্তায়, এখানেও প্রশ্ন ফাঁস, বেকারত্ব, প্রশাসনিক ব্যর্থতার ক্ষোভ, এখানেও প্রতিবাদের জবাবে ব্যারিকেড, লাঠি, টিয়ার গ্যাস, এখানেও একজন সমাজকর্মী অনশনে বসে দেশের নৈতিক বিবেককে নাড়িয়ে দিয়েছেন। এই সাদৃশ্যগুলো অস্বীকার করা যায় না, কিন্তু কিছু জিনিস আলাদা, আর সেই আলাদা জিনিসগুলো ঠিক করে দেবে ভবিষ্যৎটা কোন দিকে যাবে। ভারত আর বাংলাদেশ এক না, এটা মাথায় রাখতে হবে। এখানে 140 কোটি মানুষ, 28টি রাজ্য, বহুভাষী, বহু জাতির একটা বিশাল কাঠামো। এখানে ক্ষমতা কেন্দ্রীভূত হলেও তার নিচে অনেকগুলো আঞ্চলিক ক্ষমতা কেন্দ্র রয়েছে। বাংলাদেশে যেটা মাত্র কয়েক সপ্তাহে ঢাকা কেন্দ্র করে ছড়িয়ে পড়েছিল, ভারতে সেই একই আন্দোলন ছড়াতে গেলে তাকে পাড়ি দিতে হবে অনেক অনেক দূরত্ব, অনেক ভাষা এবং অনেক সাংস্কৃতিক স্তর। তবু ইতিহাস আমাদের বলে 1974 থেকে 1975 সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বিহার থেকে, সেটাই একসময় ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ডাকতে বাধ্য করেছিল। আর শেষ পর্যন্ত 1977-এ কংগ্রেসের ঐতিহাসিক পরাজয়ের কারণ হয়েছিল এই আন্দোলনই। ছাত্র আন্দোলন থেকে সরকার পতন, এই সংযোগ ভারতের ইতিহাসেই রয়েছে। কেউ যদি বলে এটা ভারতে হতে পারে না, তারা ইতিহাস পড়েনি। এখন প্রশ্ন হলো, মোদির পতন কি সময়ের ব্যাপার মাত্র? এই প্রশ্নের সরাসরি জবাব এখনোই হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না। বাস্তবতা অনেক জটিল। 2024 সালের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তারা এখন জোট নির্ভর সরকার চালাচ্ছে। এটা তাদের প্রথম বড় দুর্বলতার সংকেত। মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির স্থানীয় রাজনীতিতে সমীকরণ পাল্টে যাচ্ছে। বিরোধী ইন্ডিয়া জোট আগের চেয়ে অনেক সক্রিয়, কিন্তু পতন একটা নির্দিষ্ট প্রক্রিয়া। সেটা 3টি জিনিস একসাথে ঘটলে হয়। 1, শাসকের নৈতিক কর্তৃত্ব ভেঙে পড়লে। 2, যখন অবিচারের চরম সীমা পার করে ফেলে। इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। 3, বিকল্প নেতৃত্ব রাস্তায় বা রাজনীতিতে দৃশ্যমান হয়ে ওঠে। বাংলাদেশে এই 3টাই মিলে গিয়েছিল। ভারতে এখনো প্রথমটা আংশিক, দ্বিতীয়টা আর তৃতীয়টা বিক্ষিপ্ত। তাই মোদির পতন এখনই আশা করাটা অবাস্তব, কিন্তু মোদির ক্ষমতার একচেটিয়া রূপ যে ভাঙতে শুরু করেছে সেটা অস্বীকার করাও অন্ধত্ব। যন্তর মন্তরের ঘটনা আসলে একটা বার্তা, যার কারণে সরকার এখন নিজের ছায়াকেই ভয় পেতে শুরু করেছে। কারণ যে ক্ষমতা আত্মবিশ্বাসী থাকে সে ছাত্রদের ডেকে কথা বলে, দাবি শোনে, আলোচনার টেবিল সাজায়।
আর যে ক্ষমতা ভীত হয়ে পড়ে সে মেট্রো বন্ধ করে ব্যারিকেড বসায়, লাঠি চালায়। এই আচরণটাই একটা ক্ষমতাধর রাজনৈতিক দলের দুর্বলতার প্রমাণ, কোনো শক্তির প্রকাশ নয়। আর ঠিক এই জায়গাতেই একটা আশা তৈরি হয়, কারণ যখন সরকার দমন শুরু করে তখন প্রতিবাদ দমে না, বরং তা আরো ছড়িয়ে পড়ে। প্রতিটা লাঠির আঘাত হাজারটা নতুন প্রশ্ন তৈরি করে, প্রতিটা টিয়ার গ্যাসের শেল লাখো মানুষের চোখে জল আনে, শুধু গ্যাসের কারণে নয়, লজ্জা আর রাগের কারণেও। তাহলে বাংলাদেশের মতো পরিবর্তন কি সম্ভব? সৎ উত্তরটা হলো ঠিক বাংলাদেশের মডেলে হবে না, কিন্তু ভারতের নিজস্ব মডেলে একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে সরকার পতন হয়েছে মাত্র 36 দিনে। ভারতে সেটা হবে অনেক ধীরে, অনেক স্তরে, অনেক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে তিনটি জিনিসের উপর। প্রথমত, ছাত্র আন্দোলন কি যন্তর মন্তরে সীমাবদ্ধ থাকবে, নাকি এলাহাবাদ, পাটনা, লখনৌ, বেঙ্গালুরু, চেন্নাই এসব রাজ্যও ছড়িয়ে পড়বে? দ্বিতীয়ত, বিরোধী রাজনৈতিক দলগুলো কি এই ক্ষোভকে সংগঠিত রূপ দিতে পারবে, নাকি নিজেদের ভেতরের কোন্দলে হারিয়ে যাবে? আর দেশের কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত এরা কি ছাত্রদের সঙ্গে এক কাতারে দাঁড়াবে? যেমনটা 2021 সালের কৃষক আন্দোলন আমাদের দেখিয়েছে যে ভারতের মানুষ এক হয়, তখন তারা 3টা কালো আইন প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে পারে। ইতিহাস কোনো শাসককে চিরকাল ক্ষমতায় রাখে না। যত বড় ক্ষমতা, যত শক্তিশালী প্রচার যন্ত্র কিংবা যতই ভয়ঙ্কর নিরাপত্তা বাহিনী, সবই সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায়। ইন্দিরা গান্ধী ভেবেছিলেন জরুরি অবস্থা দিয়ে ভারতকে বেঁধে রাখা যাবে, কিন্তু যায়নি। শেখ হাসিনা ভেবেছিলেন গুলি চালিয়ে ছাত্রদের থামানো যাবে, কিন্তু পারেনি। মোদিও যদি ভাবেন লাঠি আর টিয়ার গ্যাস দিয়ে যন্তর মন্তরকে চুপ করানো যাবে, তাহলে সেটা তার সবচেয়ে বড় ভুল হবে। যন্তর মন্তর কোনো জায়গা না, যন্তর মন্তর একটা ধারণা। সেই ধারণার নাম প্রশ্ন করার অধিকার। সেই অধিকার একবার মানুষ থেকে দেখলে সেটা কেড়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই যারা জিজ্ঞাসা করছেন মোদির পতন কি হবে বাংলাদেশের মতো, তাদের বলি প্রশ্নটা কিভাবে হবে সেটা না, প্রশ্নটা কখন হবে। কারণ যে দেশ নিজের ছাত্রদের কণ্ঠ চেপে ধরতে চায়, সেই দেশে ক্ষমতা এক নেতার হাতে চিরকাল থাকে না। ইতিহাস অন্তত সেই সাক্ষ্যই বহন করে। আর যন্তর মন্তরে সেই ছাত্ররা যারা লাঠির সামনে দাঁড়িয়েছিল তারা হয়তো আর জানে না, কিন্তু তারা ভারতের রাজনৈতিক ইতিহাসের একটা নতুন অধ্যায়ের প্রথম পাতাটা লিখে ফেলেছে। বাকি পাতাগুলো লেখা হবে আগামী কয়েক বছরে। আর সেই পাতায় মোদির নাম কিভাবে থাকবে, শাসক হিসেবে নাকি এক পতিত ক্ষমতার প্রতীক হিসেবে, সেটা ঠিক করবে সময়, রাস্তা আর ভোট বাক্স। তবে একটা কথা নিশ্চিত, দিল্লির আকাশে আজ যে ধোঁয়া উঠছে সেটা শুধু টিয়ার গ্যাসের না, সেটা একটা যুগের শেষের গন্ধ। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है, और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था